একটা দুর্ঘটনা, একটা লুকানো সত্য আর একটা ভুলতে না পারা স্মৃতির চক্কর। কিষ্কিন্দা কান্দাম, এক রহস্যে ঘেরা গল্প যেখানে বাস্তবতা আর ভ্রম একসাথে মিশে গেছে। কিভাবে একটা ভুল সবাইকে ফাঁদে ফেললো, কেন বারবার একই ঘটনা ফিরে আসে, আর সত্যিটা আসলে কি? আজ আমরা এক্সপ্লোর করব এই ইন্টারেস্টিং সুপারন্যাচারাল থ্রিলার মুভির রহস্য। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সিনেমার শুরুতে দেখা যায় অজয়, যে অর্পণা নামে এক মেয়েকে কোর্ট ম্যারেজ করে। ঠিক তখনই পুলিশের কাছ থেকে একটি ফোন কল পায়। পুলিশ জানায় যে সামনে নির্বাচন, তাই তার বাবার লাইসেন্স করা পিস্তল জমা দিতে হবে। অনেক আগেই তাকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু আজ জমা দেওয়ার শেষ দিন, এখন পর্যন্ত তার বাবা জমা দেননি। তখন অজয় বলে যে তার বাবা হয়তো নোটিশটি পাননি বা ভুলে গেছেন এবং সে এখন জরুরি কাজে বাইরে আছে, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবেন না। তখন অফিসার বলল, নো প্রবলেম, আমরা নিজেরাই বাড়িতে গিয়ে পিস্তল নিয়ে নেব। এরপর অজয় তার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করে, বাবা পিস্তলের কি হলো? তখন জানা যায় যে অপ্পু পিল্লা, যে অজয়ের বাবা, সত্যিই নোটিশ পেয়েছিলেন এবং পিস্তল জমা দেওয়ার দায়িত্বও ছিল, কিন্তু তিনি বন্দুকটি কোথাও খুঁজে পাচ্ছিলেন না। সে হয়তো বন্দুকটি কোথায় রেখেছে তা ভুলে গেছে বা এটি হারিয়ে ফেলেছে, যা সে এখন খুঁজছে। এরপর অজয়ের বন্ধু এবং পুলিশ অফিসার শিবা তার সঙ্গে কথা বলে এবং জানায় যে বন্দুকটি তাদের কাছেই ছিল, তাই সেটি যত দ্রুত সম্ভব খুঁজে বের করা উচিত, কারণ যদি এটি ভুল কারো হাতে চলে যায় তাহলে বড় সমস্যা হতে পারে। আর যদি বন্দুক না পাওয়া যায় তবে একটি মিসিং অভিযোগ করতে হবে। এদিকে অজয় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এর মধ্যেই তার সঙ্গে দেখা করতে আসে প্রসব। সে তার প্রয়াত প্রাক্তন স্ত্রী প্রবীণার ভাই। প্রবীণা আর এই পৃথিবীতে নেই, কারণ সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে প্রসবের সঙ্গে অজয়ের সম্পর্ক ভালো। এরপর অজয় এবং অর্পণা বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে পুলিশ ইতিমধ্যে বাড়িতে চলে আসছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও পিস্তলটা পাওয়া যায়নি। এতে অপ্পু বিরক্ত হতে শুরু করে। তখন পুলিশ জানায় যে পিস্তলটার লাইসেন্স 3 বছর আগে নবায়ন করা হয়েছিল এবং পুলিশ স্টেশন থেকে ফেরত পাঠানো হয়। এই ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কারণ যদি এটি ভুল হাতে চলে যায় তবে বড় বিপদ ঘটতে পারত। আর এখন যদি নির্বাচন না আসতো তাহলে পিস্তল হারানোর ব্যাপার তো কেউ জানতেই পারতো না। আপ্পু পিল্লা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তাই তার কাছ থেকে এমন অসতর্কতা মানা যায় না। পুলিশ অফিসার কিছুক্ষণ তাদের বোঝানোর পর ভেতরে চলে যায়। এরপর সে অজয়কে পরামর্শ দেয় যেন দ্রুত মিসিং অভিযোগ দায়ের করে এবং লাইসেন্সের একটি ফটোকপি সংযুক্ত করে। রাতে অজয় তার ভাই প্রসাদের সাথে ভিডিও কলে কথা বলে। অর্পণাও তাদের সাথে যোগ দেয়। প্রসাদ বলে চিন্তা না করতে এবং অর্পণা জানায় যে সে কিছুদিন আগেই চাকরি ছেড়েছে, তাই এখন থেকে তারা এখানে থাকবে। এরপর তারা ঘুমোতে চলে যায়। অজয় অর্পণাকে বলে যে তার বাবা সেনাবাহিনীতে ছিলেন, তাই তার শৃঙ্খলা খুব কড়া, কিন্তু তিনি কাউকে বেশি বিরক্ত করেন না। যদিও আমরা সবাই শুরু থেকেই দেখছি যে তিনি একটু রুক্ষ প্রকৃতির। পরদিন সকালে অর্পণা বাড়ির বাইরে হাঁটতে বের হয় এবং দেখে একটি রেডিও গাছে ঝুলছে। সে তখন অজয়কে জিজ্ঞাসা করে এটি সম্পর্কে। অজয় জানায় যে এটি একটি ঘন জঙ্গল এলাকা যেখানে প্রচুর বানর আছে। তারা বাড়িতে ঢুকে জিনিসপত্র চুরি করে এবং সেগুলো গাছে ঝুলিয়ে রাখে। সম্ভবত রেডিওটির সাথেও তাই হয়েছে। এদিকে অপ্পু পিল্লা কিছু লোককে ডেকেছে যারা গাছে উঠে বন্দুক খুঁজতে যাচ্ছে। লোকগুলো বন্দুক খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সেটি কোথাও পাওয়া যায় না। এদিকে অর্পণা আপ্পু পিল্লাকে একটু একটু করে অবজার্ভ করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই আপ্পুর জীবন এবং কাজ কাম খুবই গোপনীয়। তিনি নোটিশ লিখে রাখেন, তার ঘরের সব আলমারি তালা দিয়ে রাখেন, সব চাবিও তালা দিয়ে রাখেন এবং যখন তিনি বাইরে যান তার ঘরের দরজাও তালা দিয়ে যান, যাতে কেউ তার ঘরে ঢুকতে না পারে। সাধারণত তিনি বাড়িতেই থাকেন, তবে আজ তিনি বাইরে যাচ্ছিলেন। পথে তিনি সুমা দত্ত নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করেন যে দেশি মদের ব্যবসা করে। এদিকে আমরা দেখি অজয় একটি এনজিও অফিসারের সঙ্গে কথা বলছে। আসলে অজয়ের ছেলে চাচু 3 বছর আগে নিখোঁজ হয়েছিল। সে সর্বত্র তাকে খুঁজছে, কিন্তু কোথাও পায়নি। এখন সে বিভিন্ন উপায়ে তাকে খোঁজার চেষ্টা করছে, যার জন্য সে একটি এনজিও এর সাহায্য নিচ্ছে। এদিকে প্রবীণা 2 বছর আগেই ক্যান্সারে মারা গেছে। অর্পণা অজয়ের সবকিছু জানে এবং তার ছেলেকে খুঁজে বের করতে সম্পূর্ণভাবে সাপোর্ট করছে। অফিসারের সঙ্গে কথা বলতে বলতে অজয় খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এতে বোঝা যায় যে সে তার ছেলেকে প্রচন্ড ভালোবাসে। পরদিন অফিসে বসে থাকা অবস্থায় সংবাদ আসে যে জঙ্গলে গুলি চলেছে। পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছালে তদন্তের পর দেখা যায় এই গুলি কোনো বড় বন্দুক বা সাধারণ শিকারী বন্দুক থেকে ছোড়া হয়নি, বরং ছোট কোনো পিস্তল বা রিভলভার থেকে এসেছে।
এদিকে আমরা দেখি সুমা দত্ত আসলে একজন গোপন সন্ত্রাসী ছিল এবং গ্রামে লুকিয়ে থাকতো। এরপর অজয় বাড়ি ফিরে আসে এবং তার ভাই প্রসাদের সঙ্গে কথা বলে। প্রসাদ বলে যে জঙ্গলে যে বন্দুকের গুলি চলেছে সেটি তার বাবার বন্দুকও হতে পারে, কিন্তু অজয় তেমনটা মনে করে না। এই সময় আমরা দেখি অপ্পু হাসপাতালে গিয়েছে, কিছু রিপোর্ট আনতে চাচ্ছেন, কিন্তু রিপোর্ট দিতে দেরি হওয়ায় তিনি সেখানেও রেগে যান। এদিকে সন্ধ্যা 7:30 বাজে। তখন অর্পণা অজয়কে জানায় যে তার বাবা এখনও ফেরেননি। অর্পণা তাকে ফোন করতে বলে, কিন্তু অজয় বলে যে এখনও বেশি দেরি হয়নি, তিনি চলে আসবেন। অর্পণা বলে যদি তার কোনো দরকার থাকতো তাহলে তিনি আমাদের জানাতে পারতেন। অজয় বলে তিনি কিছু বিষয়ে খুব বেশি খুঁতখুঁতে, কারো সাহায্য নেন না এবং সাহায্যের প্রস্তাব দিলে রেগে যান। এরপর কিছুক্ষণ পর অপ্পু অজয়কে ফোন করে বলে তার গাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু যখন অজয় ও অর্পণা সেখানে পৌঁছায় তখন গাড়ি ঠিক হয়ে গেছে এবং সেখানে অপ্পু রেগে যেতে শুরু করে। যাই হোক, সবাই বাড়িতে ফিরে আসে। তখন দেখা যায় অপ্পু বাড়ির বাইরে দূরে কিছু একটা পুড়িয়ে দিচ্ছে। অর্পণা দূর থেকে এটি লক্ষ্য করে। সবাই দেখতে পাচ্ছিল যে কেউ কিছু পুড়তেছে, কিন্তু কে এবং কি পুরানো হচ্ছে তা বোঝা যাচ্ছিল না। অর্পণা তখন অজয়কে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন বৃষ্টি শুরু হওয়ায় অজয় সেখানে যেতে পারে না। পরদিন সকালে অজয় ও অর্পণা গিয়ে দেখে পুরানো ছাই পড়ে আছে। তখন পুলিশ অফিসার শিবাকে ডাকে। ঘটনাস্থলে শিবা লক্ষ্য করে যে এখানে কিছু একটা পুরানো হয়েছে, কিন্তু এটি কি ছিল তা কেউ বুঝতে পারে না। তবে শিবা নিশ্চিত হয় যে এর আগেও এই জায়গায় বারবার কিছু পুরানো হয়েছে, কারণ মাটিতে পোড়ার চিহ্ন স্পষ্ট ছিল। আপু পিল্লাও সেখানে চলে আসে। তখন শিবা বলে যে এই জায়গাটি তাদের সম্পত্তির সীমানার মধ্যে পড়ে নাকি, কিন্তু আপ্পু এই প্রশ্নে বিরক্ত হয়ে চলে যায়। তখন অজয় তাকে বলে এটি হয়তো আশেপাশের শ্রমিকরা এখানে এসে আবর্জনা পুড়িয়েছে, কিন্তু শিবা বলে তারা কেন নিজেদের জায়গা ছেড়ে এখানে এসে আবর্জনা পোড়াবে, আমি অবশ্যই এটি ভালোভাবে খতিয়ে দেখব। একইভাবে শিবা অজয়কে সতর্ক করে, কারণ আপ্পু এখন সুমা দত্তের সাথে যোগাযোগ করছে, যা চিন্তার বিষয়। কারণ সুমা দত্ত একসময় সেনাবাহিনীর কর্মকর্তা ছিল, কিন্তু পরে তার সম্পর্কে সন্দেহজনক তথ্য বের হয়। এরপর অপর্ণা অজয়ের কাছে সুমা দত্তের সম্পর্কে জানতে চায়। অজয় জানায় যে সুমা দত্ত একসময় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং তার বাবা আপ্পু তখন তার সঙ্গে কাজ করতেন। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ও গভীর সম্পর্ক ছিল। সুমা দত্ত তাদের বাড়িতেও আসতো। এরপর শিবা অজয়কে জানায় যে কর্ণাটক থেকে চাচুর সম্পর্কে একটি ইমেইল এসেছে এবং অজয়কে সেখানে যেতে হবে। তখন অজয় সেখানে যায় এবং একটি মৃতদেহ শনাক্ত করার জন্য ডাকা হয়, কিন্তু সেটি দেখে তার ছেলে না বলে জানিয়ে দেয়। এবার অপর্ণা অজয়ের সঙ্গে বলে যে আপু কখনো চাচুর নাম উচ্চারণ করেন না, বরং রেগে যান, কিন্তু এদিকে তিনি স্বাভাবিক আচরণ করছিলেন, যেন কিছুই হয়নি। একদিন অপর্ণা আপুর ফোন চেক করে এবং দেখে যে তার ফোনে মাত্র 10টি নাম্বার সেভ করা আছে, যা খুব অদ্ভুত লাগে। প্রত্যেক নাম্বারের পাশে একটি পরিচয় লেখা ছিল, যেমন অজয়ের নাম্বারের পাশে ছেলে লেখা ছিল। অপর্ণার মনে প্রশ্ন জাগে, কেন একজন বাবা এভাবে তার ছেলের নাম্বার সেভ করবে। ঠিক তখনই অপ্পু সেখানে আসে এবং রেগে গিয়ে বলে যে অজয় যেন তার ঘরের দরজার তালা দ্রুত ঠিক করিয়ে দেয়। এরপর অজয় অপর্ণাকে জিজ্ঞাসা করে, তুমি কি বাবার ঘরে গিয়েছিলে? অপর্ণা বলে হ্যাঁ, এবং বলে আমরা একই বাড়িতে থাকি, তাই যাওয়া স্বাভাবিক। অজয় তার বাবার ঘরে কাউকে ঢুকতে দিতে পছন্দ করেন না এবং কেউ গেলে খুব রেগে যান। অপর্ণা এই ঘটনায় খুব অবাক হয়। এরপর অপর্ণা অজয়কে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভেবেছো কেন বাবার আচরণ এত অদ্ভুত? তুমি বলেছিলে উনি শুধু ইনসুলিন নেন, কিন্তু আমি তার ঘরে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ দেখেছি, যা সাধারণত স্নায়বিক সমস্যায় আক্রান্ত রোগীরা নেন। এছাড়া আমি আরেকটি জিনিস লক্ষ্য করেছি, একদিন তার পুরনো বন্ধু দেখা করতে এলে তিনি খুব নার্ভাস হয়ে যান। তার হাতে একটি নোটপ্যাড ছিল এবং তিনি সেখান থেকে উত্তর দিচ্ছিলেন। তার বন্ধুরা চলে যাওয়ার পর অপর্ণা দেখে আপু নোটপ্যাডে অন্য কিছু লিখেছেন এবং মনে রাখার চেষ্টা করছেন। তখন অপর্ণার মনে পড়ে সেই দিনটির কথা, যখন আপু ফোন করে বলেছিলেন যে তার গাড়ি স্টার্ট হচ্ছে না, অথচ গাড়ি ঠিকই ছিল। অপর্ণার ধারণা আপু বাড়ির রাস্তা ভুলে গিয়েছিলেন, তাই তিনি ফোন করেছিলেন। অজয় তখন অপর্ণাকে জানায় এই সমস্যা অনেক দিন ধরেই চলছে। তিনি আরও বলেন, প্রথমে চাচুই এই সমস্যা লক্ষ্য করেন। আপু যখন একটি কাজ করতে করতে অন্য একটি কাজ শুরু করে দিতেন এবং আগের কাজ ভুলে যেতেন, তখন চাচু খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তারা যখন আপুর সঙ্গে এই বিষয়ে কথা বলতে যান, তখন আপু ভীষণ রেগে যান। তাই তারা আপুর এক পুরানো বন্ধুকে ডাকে। ওই বন্ধু কিছুক্ষণ আপুর সঙ্গে কথা বলেন এবং অজয়কে জানান যে আপুর স্মৃতিশক্তি হারিয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল আপু তার বন্ধুকে চিনতেই পারেননি, কিন্তু তিনি দেয়ালে থাকা একটি পুরানো ছবির মাধ্যমে বুঝতে পারেন যে তাদের কোনো সম্পর্ক আছে এবং স্বাভাবিকভাবে কথা চালিয়ে যান।
তার সমস্যার কথা সবাই জানতো, কিন্তু তিনি নিজেকে এমনভাবে রাখতেন যেন কেউ তা বুঝতে না পারে, কারণ তিনি চাইতেন না তার সম্মান নষ্ট হোক। এদিকে অপর্ণা পুরনো কিছু ভিডিও ফুটেজ দেখতে শুরু করে। তখন অজয়কে জিজ্ঞেস করে চাচু আর আপ্পুর সম্পর্ক কেমন ছিল। অজয় বলে, যখন প্রবীণার ক্যান্সার ধরা পড়ে তখন আমি প্রায়শই তাকে নিয়ে হাসপাতালে যেতাম আর চাচু বাবার সঙ্গে থাকতো। সে চাচুর প্রতি খুবই কঠোর ছিলেন। এবার অপর্ণার মনে সন্দেহ জন্মায়। সে ভাবে যে দিন চাচু নিখোঁজ হয় সেদিন অজয় ও প্রবীণা হাসপাতালে ছিল এবং সন্ধ্যার দিকে ফিরে আসেন। তাহলে কি এমন হতে পারে যে আপ্পু জানতেন চাচুর সঙ্গে সেদিন কি হয়েছিল, কিন্তু পরে তিনি তা ভুলে গিয়েছেন? এই প্রশ্ন শুনে অজয় আতঙ্কিত হয়ে পড়ে। পরদিন তাদের বাড়ির কাছে একটি কঙ্কাল পাওয়া যায়। অজয় উদ্বিগ্ন হয়ে থাকে। পুলিশ অফিসার তদন্ত করে জানতে পারে এই জমিটি একসময় অপ্পুর ছিল, যা তিনি 2 বছর আগে বিক্রি করে দেন। যখন কঙ্কালের ফরেনসিক্স পরীক্ষা করা হয় তখন জানা যায় এটি মানুষের নয়, বরং এটি বানরের কঙ্কাল। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার ছিল কঙ্কালের ভেতর থেকে যে গুলি পাওয়া যায় সেটি আপ্পুর হারানো পিস্তলের। এখন অজয় যখন এই তথ্য জানতে পারে তখন সে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ সে জমিতে কঙ্কাল পাওয়া গেছে সেটি আপ্পু 2 বছর আগে বিক্রি করেছিলেন, কিন্তু ফরেনসিক্স রিপোর্ট অনুযায়ী কঙ্কালটি 3 বছর পুরানো। কর্তৃপক্ষের কর্মকর্তারা আলোচনা করেন যে চাচু এর আগেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু পরে খুঁজে পাওয়া গিয়েছিল। তবে শেষবার যখন সে নিখোঁজ হয় তখন সবাই ভেবেছিল যে সে হয়তো আবার পালিয়েছে, কিন্তু সেটি আর ঘটেনি এবং তারপর থেকে সে আর কখনো ফিরে আসেনি। কিছুক্ষণ পর সে দেখে আপ্পু বাসায় ফিরেছেন। এমন সময় তার পুরানো সেনাবাহিনীর বন্ধু অমৃত তাকে দেখতে আসে, কিন্তু অপ্পু তাকে চিনতেই পারে না। অপ্পু ওয়ালে টাঙানো ছবির নিচে লেখা নাম দেখে চিনতে পারে যে সে অমৃত। এখানে অপ্পু নিজের আলমারি খোলে, যেখানে প্রচুর নোটপ্যাড রাখা ছিল। আমরা আগেই দেখেছি একটি নোটপ্যাডে সে তার প্রতিদিনের কাজ লিখে রাখতো, কোথায় যেতে হবে, হাসপাতাল থেকে রিপোর্ট আনতে হবে, কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কিনা। কিন্তু বাকি নোটপ্যাডগুলোতে মানুষের নাম লেখা ছিল, তারা কে, কবে তাদের সঙ্গে শেষবার দেখা হয়েছে, কি কথা হয়েছে, সব কিছু লেখা ছিল। অপ্পু এই নোটগুলোর সাহায্যে মানুষের সঙ্গে কথা চালিয়ে যেতে পারত, যেন সে কিছু ভুলে না যায়। এখন অমৃতের সঙ্গে কথা বলার সময় আপ্পু নোটপ্যাডে দেখে একটি সতর্কবার্তা লেখা, এই ব্যক্তি সেনাবাহিনীর অফিসার নয়, সে গল্প বানাচ্ছে, সতর্ক থাকো। আপ্পু তখন অমৃতকে কিছু প্রশ্ন করেন। অমৃত বেশ চিন্তা করে উত্তর দেয়, কিন্তু আপ্পু বুঝতে পারে এই প্রশ্নগুলোর উত্তর সে নিজেই মিথ্যা বানিয়ে দিয়েছিল, যাতে সত্যি মিথ্যা যাচাই করা যায়। তখন আপ্পু তাকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কে আর কেন আমাকে মিথ্যা বলেছ? অমৃত যখন সেখান থেকে চলে যেতে শুরু করে তখন সে আপ্পু তাকে ধরে ফেলে, কিন্তু ধাক্কাধাক্কির মধ্যে সে অন্যদিকে পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যে অপ্পু সব ভুলে যায়, এমনকি সে এটাও ভুলে যায় যে কিছুক্ষণ আগে তার কাছে কেউ এসেছিল। এদিকে অমৃত চুপিসারে আপ্পুর নোটপ্যাড থেকে কয়েকটি পাতা ছিঁড়ে নিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই অজয় ও অপর্ণা সেখানে এসে পৌঁছায়। অমৃত তাদের সঙ্গে কথা বলে, তারপর চলে যায়। অন্যদিকে কর্তৃপক্ষ কিছু ছবি দেখে, যেখানে দেখা যায় কিছু বাদরের হাতে একটি বন্দুক রয়েছে। আপ্পুকে ডাকা হয় শনাক্ত করার জন্য এবং সে নিশ্চিত করে যে এই বন্দুকটি তারই। কর্তৃপক্ষ প্রথমে সন্দেহ করে বন্দুকটি অন্য কারও হতে পারে, কিন্তু পরবর্তীতে নিশ্চিত হয় যে এই মডেলের বন্দুক শুধুমাত্র বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হয়। এই মডেলের বন্দুক শুধুমাত্র অপ্পুকেই ইস্যু করা হয়েছিল, তাই এটা স্পষ্ট যে বন্দুকটি তারই। এখন কর্তৃপক্ষ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমেই কারফিউ জারি করে এবং বন্দুকটি খুঁজে বের করতে ক্রস চেকিং শুরু করে। এছাড়াও অপ্পুর বন্দুক লাইসেন্স বাতিল করার জন্য আবেদন করা হয়, কারণ তার মানসিক অবস্থা তাকে বিপজ্জনক করে তুলতে পারে। পরদিন আপ্পুকে কিছু কাগজপত্র পুড়িয়ে ফেলতে দেখা যায়। অর্পণা দূর থেকে এটি দেখে এবং অপ্পু চলে গেলে সে আগুন নিভিয়ে কাগজগুলো সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ অপ্পু ফিরে আসে এবং তাকে থামিয়ে দেয়। দুজনের মধ্যে একটু ধস্তাধস্তি হয়। ঠিক তখনই অজয় সেখানে এসে উপস্থিত হয়। এবার অপ্পু ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু ভুলে যাওয়ার ভান করে এবং চুপচাপ চলে যায়। অপর্ণা অজয়কে বলে অপ্পু কিছু একটা লুকাচ্ছে, কিন্তু অজয় রেগে গিয়ে বলে সে আমার বাবা, আমি তার সম্পর্কে এসব শুনতে চাই না। এটা বলে সে সরাসরি বাড়ির দিকে চলে যায়। কিন্তু অপর্ণার চোখে পড়ে আপ্পুর চাবি মাটিতে পড়ে আছে, যেটা সম্ভবত তার ঘরের চাবি। পরদিন কর্তৃপক্ষ আপ্পুকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। এদিকে তারা সুমা দত্তের কাছে গেলে সে বলে যেদিন বন্দুকটি হারিয়ে গিয়েছিল অপ্পু চাচুকে মারধর করছিল, কারণ চাচু অপ্পুর বন্দুক নিয়ে একটা বাদরকে গুলি করছিল। এটা জানার পর অপ্পু চাচুর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারে, কিন্তু সে লক্ষ্য করে একটু পর আপ্পু নিজেই পুরো ঘটনাটি ভুলে গেছে। এরপর থেকে অপ্পু সুমা দত্তের সঙ্গে বারবার দেখা করতে থাকে এবং প্রতিবার সেই একই প্রশ্ন করে। প্রতিবার সুমা দত্ত একই উত্তর দেয়, এমনভাবে শুনছে যেন প্রথমবার শুনছে। এইদিকে কর্তৃপক্ষ অপ্পুকে জেরা করলে সে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে না। সে ভয় পেয়ে অস্থির হয়ে পড়ে। তখন আমরা জানতে পারি যে অমৃত আসলে অপ্পুর ডাক্তার, সে কোনো পুরনো বন্ধু নয়। অমৃত অজয়কে বলে যে অপ্পু যদি বেশিক্ষণ
বেশিক্ষণ সেখানে থাকে তবে আরও বেশি বিপদ হতে পারে। এদিকে অপ্পু ভয় পেয়ে তার জামায় প্রস্রাব করে ফেলে। এরপর অজয় ও অমৃত তাকে দ্রুত মেডিকেল সেন্টারে নিয়ে যায়। অমৃত কর্তৃপক্ষকে অপ্পুর মানসিক অবস্থা সম্পর্কে জানায়। সে 16 বছর আগে সেনাবাহিনী থেকে অপ্পুর মানসিক অস্থিরতার কারণে বরখাস্ত হওয়ার সনদ দেখায়। এটা দেখে কর্তৃপক্ষ হতবাক হয়ে যায়, কারণ তারা একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে বন্দুকের লাইসেন্স দিয়েছে, যা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই তারা অপ্পুকে ছেড়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে এই ব্যাপারটি তারা চুপি চুপি রাখবে, যাতে তাদের বিপদ না হয়। এদিকে অপর্ণা আগুনে পোড়া কিছু কাগজ জড়ো করতে থাকে। সে যখন কাগজগুলো পরীক্ষা করে তখন একটি নোট খুঁজে পায়। সেদিন এক নয় 2টি গুলি হারিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় গুলিটি কোথায় গিয়েছিল। এর ফলে অপর্ণার মনে এমন কিছু ভাবনা আসে যা আমাদের মনকেও নাড়া দিতে পারে। চাচু একটি গুলি চালিয়েছিলেন, তাহলে দ্বিতীয় গুলি কোথায় গেল? এরপর কিছুক্ষণ পর অজয় এবং আপু বাড়ি ফেরে। আপু খুব রেগে যায় যখন দেখে অপর্ণা তার ঘরে ঢুকেছে। অজয় অপর্ণার উপর বিরক্ত হয় যে সে কেন গিয়েছিল। অপর্ণা সত্য জানার চেষ্টা করতে থাকে। এবার সে অজয়কে আপুর বন্দুক দেখায়, যা আপু তার আলমারির গোপন চেম্বারে লুকিয়ে রেখেছিল। সম্ভবত এটাই ছিল কারণ যে সে তার ঘর সবসময় তালাবদ্ধ রাখত। অপর্ণা সরাসরি জিজ্ঞেস করে যদি বন্দুকটি আপুর কাছেই ছিল, তাহলে সে কেন এই গল্প বানাচ্ছে যে বন্দুকটি হারিয়ে গেছে। এটি শুনে অজয় চিন্তায় পড়ে যায়। অপর্ণা তখন তাকে জানায় যে ডাক্তার বলেছিলেন আপুর স্মৃতি এমন যে সে যা মনে রাখতে চায় তা মনে রাখে, আর যা ভুলে যেতে চায় তা ভুলে যায়। এরপর অপর্ণা বলে যদি সেদিন আপুরই কোনো ভুল হয়ে থাকে, যদি চাচু তার কারণেই হারিয়ে যায় এবং সে সেই ঘটনার কিছুই মনে না করতে চায়, তাহলে তো আর জানা সম্ভব না। এ কথায় অজয় চুপ হয়ে যায়। এরপর সে জানায় যে আপু নিজেই তদন্ত করছে যে সেদিন আসলে কি ঘটেছিল। তারা বারবার ভাবছে হয়তো তার কোনো ভুল হয়েছে, তাই তার সব কিছু নোটে লিখে রাখে, নিজেদের অপরাধী ভাবে এবং শেষ পর্যন্ত সেই নোট পুড়িয়ে ফেলে যাতে সব ভুলে যেতে পারে। কিন্তু ভুলে যাওয়ার পর তারা আবার সেই অনুসন্ধান শুরু করে, যেন সেটি আর তার কাছে নতুন ঘটনা। এভাবেই তার এক স্মৃতিভ্রমের চক্রে আটকে গেছে। একই ঘটনা বারবার ঘটছে কারণ আপু ভুলে যায় এবং আবার নতুন করে খোঁজা শুরু করে। এখন অপর্ণা বলে যে তার আসলে কি ঘটেছিল তা বুঝে ফেলেছে। সে হাসপাতালের কাগজপত্র দেখায় যা আপু নিয়ে এসেছিল। তাতে তারিখ লেখা ছিল 19 মার্চ, যেদিন অজয় ও প্রবীণা হাসপাতালে গিয়েছিল, এবং একই দিনে বানরের ঘটনাও ঘটেছিল। কিন্তু চাচুর নিখোঁজ হওয়ার ঘটনার তারিখ বলা হচ্ছে 20 মার্চ। কেন এমন হচ্ছে? সে কি কিছু লুকাচ্ছে? এবার সত্য প্রকাশ পায় এবং বন্ধুরা, এখানেই এই সিনেমার ভয়ঙ্কর সত্যগুলো সামনে আসে। সেদিন সন্ধ্যাবেলায় তারা যখন হাসপাতাল থেকে ফিরেছিল, চাচু বন্দুক নিয়ে খেলছিল। প্রবীণা বন্দুকটি তার হাত থেকে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই দুর্ঘটনাবশত গুলি চলে যায় এবং চাচুর মৃত্যু ঘটে। এতে অজয় ও প্রবীণা দুজনেই সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। প্রবীণা আবেগপ্রবণ হয়ে যায়, নিজেকে শেষ করে দিতে চায় এবং প্রচুর ঘুমের ওষুধ খেয়ে নেয়। অজয় তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু যখন সে ফিরে আসে তখন দেখে আপ্পু সব কিছু পরিষ্কার করে ফেলেছে। এখন সে বুঝতে পারে যে আপ্পু এই ঘটনাকে নিজের ভুল হিসেবে মেনে নিয়েছে, সব প্রমাণ মুছে ফেলেছে, এমনকি সে মনে করতেও পারছে না চাচুর দেহ কোথায় রয়েছে। পরে জানা যায় চাচুকে কবর দেওয়া হয়েছিল। এই ঘটনা শোনার পর নিশ্চয়ই হতবাক হয়ে গেছেন। এরপর কয়েক মাস কেটে যায়। প্রবীণার অবস্থা আরও খারাপ হতে থাকে, কারণ সে ক্যান্সারে ভুগছিল এবং এই দুঃখ তাকে আরও বিধ্বস্ত করেছিল। অজয় একদিন দেখে আপ্পু তার নোটগুলো পুড়িয়ে দিচ্ছে। সে তখন তাকে জিজ্ঞেস করে এসব জানে কিনা। সে বলে এটা ভুলবশত হলেও এটা একটা খুন, কিন্তু সে চায় না কাউকে দোষী বানাতে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো চাচু এই রোগের কথা প্রথম জানতে পেরেছিল তার দাদার কাছ থেকে। তার দাদা সব কিছু ভুলে যেত এবং একই কাজ বারবার করত। এই সুযোগে চাচু বন্দুক বের করে বারবার খেলতো, আর এর ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল। কিন্তু আপু বছরের পর বছর ধরে এই ভুলে যাওয়ার চক্রে আটকে আছে, আর সেও একইভাবে মিথ্যার মধ্যে বেঁচে আছে, যা এবার অপর্ণাও মেনে নেয়। এখন সিনেমার শেষ দৃশ্যে অপর্ণা, অজয় এবং প্রসব নাগপুরের উদ্দেশ্যে রওনা দেয় চাচুকে খুঁজতে। এর মানে এখন অপর্ণাও এই মিথ্যাতে বেঁচে থাকার জন্য প্রস্তুত, শুধুমাত্র পরিবারের মধ্যে অপরাধবোধ দূর করতে। এই রহস্য উদ্ঘাটনের মধ্যে শেষ হয় কিষ্কিন্ধা কান্দাম সিনেমা। বন্ধুরা, এটাই ছিল কিষ্কিন্ধা কান্দাম সিনেমার কাহিনী। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।